ইসরায়েলি বাহিনীকে কাপুরুষ ও দুঃখবাদী বললেন নরওয়ের চিকিৎসক। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল। এবং মোহামেডান মাঠ ছাড়ার আগেই ফ্লাড লাইট বন্ধ। মধ্যরাতে গাজা শহরের আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বর্বর হামলার নিন্দা করেছেন নরওয়ের চিকিৎসক ম্যাটস গিলবার্ট। দীর্ঘদিন ধরে গাজায় কাজ করা এই চিকিৎসক আক্ষেপ করে বলেন, কি ধরনের কাপুরুষ, দুঃখবাদী এবং সম্পূর্ণরূপে নীতিহীন সেনাবাহিনী মধ্যরাতে অসুস্থ ও আহতদের একটি হাসপাতালে আক্রমণ করে। তিনি বলেন, আমি মনে করি আমি আসলে এখন গাজায় থাকার চেয়ে নরকে থাকতে পছন্দ করি, কারণ যা ঘটছে তা খুবই নিয়মতান্ত্রিক, অত্যন্ত নিন্দনীয় এবং মানুষের বেঁচে থাকার ক্ষমতাকে ধ্বংস করার দুঃখজনক উপায়। হাসপাতালের উপর গত রাতের হামলাকে বড় আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের অথবা অস্ত্রোপচারের সমস্যায় ভুগছেন এমন যে কাউকে হত্যা করার সমান বলেও বর্ণনা করেন ম্যাটস গিলবার্ট। দীর্ঘদিন পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওমানের রাজধানী মাস্কাটে প্রাথমিক আলোচনার পর আগামী সপ্তাহে ফের বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষ। শনিবার বৈঠকের পর হোয়াইট হাউস বলেছে, আলোচনাটি খুবই ইতিবাচক এবং গঠনমূলক ছিল। হোয়াইট হাউসের মতে, ট্রাম্পের দূত ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, যদি সম্ভব হয় তাহলে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে আমাদের দুই দেশের পার্থক্য সমাধানের জন্য ট্রাম্পের কাছ থেকে নির্দেশনা রয়েছে। ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এসকোগিমা একটি বিবৃতিতে বলেছেন, বিশেষ দূত উইটকফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারী ফলাফল অর্জনের দিকে এক ধাপ এগিয়ে গেছেন। উভয় পক্ষ আগামী শনিবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। পিরামিডের এক অজানা শহরের দেখা মিলেছে জাপানের সমুদ্রতলে। মাত্র 90 ফুট গভীরে অবস্থিত এই সভ্যতায় দেখা মিলেছে পিরামিড, ইয়োনাগুনি স্মৃতিস্তম্ভ সহ বেশ কিছু প্রাচীন নিদর্শনের। এমনটি দাবি করছে ওই দেশের প্রত্নতত্ত্ববিদরা, যা নিয়ে মুগ্ধতার পাশাপাশি সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। এর আগে 1986 সালে জাপানের সমুদ্রের রিউকিউ দ্বীপপুঞ্জের উপকূলে পানির 82 ফুট নিচে পাওয়া গিয়েছিল এই নিদর্শন। এবার ইয়োনাগুনি দ্বীপের উপকূলে নতুন করে এ সভ্যতার সন্ধান মিলেছে। পানির নিচের ওই স্থাপত্য জানান দেয় এটি 12,000 বছরের বেশি পুরনো সভ্যতা। এর ধারণা সত্যি হলে এটি মিশরের পিরামিডের চেয়েও কয়েক হাজার বছর আগে তৈরি হওয়া ইয়োনাগুনি মনুমেন্ট হবে বলে বিবেচিত হবে। বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্ত ফের বহাল করা হয়েছে। গত 7 এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে দেশের নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কখনো ঘোষণাও দেওয়া হয়নি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত। রোববার তা আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়াও এই মামলার বিচার 90 দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান আইন উপদেষ্টা। গত 6 মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে CMH পেডিয়াট্রিক ICUতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলমের 30 দিনের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার মেঘনা আলমের বাবা বাদী হয়ে এ আবেদন করেন বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী কাজী জাহেদ ইকবাল। কাজী জাহেদ ইকবাল বলেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, মেঘনা আলমের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, কিন্তু বিশেষ ক্ষমতা আইনে কেন আটকাদেশ দেওয়া হলো? আমরা মনে করি একটা অস্পষ্ট অভিযোগের উপর ভর করে তাকে আটকাদেশ দেওয়া হয়েছে। এ কারণে এই আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
বসুন্ধরা মোহামেডান ম্যাচটা উত্তাপে ভরে যাবে সেটি আগেই জানা ছিল। ম্যাচের শুরুতেই দুই শিবিরের তর্কযুদ্ধ, এরপর ঢিল ছোড়া, চেয়ার ছোড়া, খেলা বন্ধ থাকা সবই হয়েছে। একসময় ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলে এমন উত্তেজনা দেখেছেন দর্শক। খেলা শেষে ফুটবলাররা তখনও মাঠের ভিতরে, দপ করে ফ্লাড লাইট বন্ধ করে দেওয়া হয়। তা দেখে শঙ্কায় পড়ে যান মোহামেডান সমর্থকরা। কিংসের খেলোয়াড়রা সহজেই ড্রেসিং রুমে চলে গেলেও মোহামেডান ফুটবলার, কোচ, কর্মকর্তারা অন্ধকারে ছুটোছুটি করেন। সাবেক ফুটবলার সাব্বির জানালেন, আপত্তি, এভাবে অন্ধকার করে দেয়া ঠিক হয়নি। আরেক সাবেক ফুটবলার রিয়াজ বললেন, এখানে নিরাপত্তার বিষয়টা দেখা উচিত ছিল। বাফুফের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জুরও আপত্তি, ফ্লাড লাইট নিভিয়ে দিলে নিরাপত্তা থাকে না, যে কোনো কিছু ঘটতে পারে। এবার বিশ্ববাজার কাঁপাতে আসছে বিশাল রুবি, যা 1900 শতক থেকে বিশ্ববিখ্যাত রত্ন খনি হিসেবে পরিচিত। রত্ন পাথরের জগতে অভূতপূর্ব চমক এনে দিয়েছে একটি দুবাই ভিত্তিক কোম্পানি। প্রতিষ্ঠানটির দখলে রয়েছে এক জোড়া বিশাল আকৃতির প্রাকৃতিক রুবি, যাদের সম্মিলিত ওজন প্রায় 24.38 কিলোগ্রাম বা 1,21,880 ক্যারেট। অভিজাত এই রত্নজোড়ার সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় 184.8 মিলিয়ন মার্কিন ডলার। এই দুই রুবির মালিকানা এক ব্যক্তির নামে, যিনি পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করেছেন ব্লকচেইন ডিজিটাল গোল্ড ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠানের কাছে। প্রতিষ্ঠানটির সিইও স্টিভেন ফস্টার জানিয়েছেন, এই রুবিগুলোর উৎস বার্মার বিখ্যাত মোগক ভ্যালি, যা 1900 শতক থেকে বিশ্ববিখ্যাত রত্নখনি হিসেবে পরিচিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে রুবিগুলো পৌঁছায় দুবাইয়ে। ছোট রুবিটির ওজন 10.32 কেজি এবং বড়টির ওজন 14.05 কেজি। তুলনা হিসেবে বলা যায়, এখন পর্যন্ত সবচেয়ে দামি রুবি ছিল বুর্জ আল হামাল, যার ওজন ছিল মাত্র 2.8 কেজি এবং বিক্রি হয়েছিল 120 মিলিয়ন ডলারে। বিশেষজ্ঞদের মতে, দক্ষ হাতে এই রুবিগুলো কাটা হলে পাওয়া যেতে পারে প্রায় 35,000 ক্যারেট মানসম্পন্ন রত্ন। তবে আমরা এগুলোর প্রাকৃতিক অখণ্ডতা বজায় রাখতে চাই, যেন এরা বিশ্বের সবচেয়ে বড় এবং বিরল রুবি হিসেবে পরিচিত হয়। রুবিগুলোর মূল্যায়ন ও সার্টিফিকেশন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক রত্নবিদ্যা ইনস্টিটিউটের সনদ। প্রতিষ্ঠানটির লিগ্যাল ও কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ আল মাসরি জানিয়েছেন, তারা এই রুবিগুলোর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত করতে কাজ করছে, যা এদের মর্যাদা ও বাজার মূল্য আরও বাড়িয়ে তুলবে। ফস্টার আরও বলেন, ল্যাব উৎপাদিত হীরার জনপ্রিয়তা বাড়ায় এখন প্রাকৃতিক রত্নের চাহিদা দ্রুত বাড়ছে। অনেকেই এখন রুবিকে বিকল্প সম্পদ হিসেবে বিবেচনা করছেন, যার দাম প্রতি ক্যারেটে অনেক সময় হীরাকেও ছাড়িয়ে যাচ্ছে। প্রাকৃতিক রত্ন পাথরের ক্রমবর্ধমান বাজারে দুবাইয়ের অবস্থান দিন দিন আরও দৃঢ় হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত নিলামঘর সোথবিস প্রথমবারের মতো আবু ধাবিতে আয়োজন করেছে হীরার প্রদর্শনী, যেখানে রয়েছে দুর্লভ দ্য ম্যাগনিফিসেন্ট ব্লু হীরাও, যা আগামী মাসে জেনেভায় নিলামে তোলা হবে। ফস্টার বলেন, দুবাই আজ বৈশ্বিক রত্ন পাথরের রাজধানী হয়ে উঠছে। এই রুবিগুলো হয়তো কোনো আন্তর্জাতিক নিলামে তোলা হবে অথবা বিক্রি হবে কোনো ব্যক্তিগত সংগ্রাহকের কাছে। যেটি হোক না কেন, এদের অসাধারণতা ও দামি মর্যাদা নিঃসন্দেহে বিশ্ববাসীকে মুগ্ধ করবে। চ্যানেল 52 নিউজ ডেস্ক। রাতারাতি চুরি হয়ে যায় 20,000 ভরির সোনার টয়লেট, 6 বছরেও যার মেলেনি খোঁজ। পুরো 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি আস্ত একটি টয়লেট, যার দাম ছিল কয়েক মিলিয়ন ডলার। টয়লেটটির নাম দেওয়া হয় আমেরিকা। 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি প্রায় 98 কেজি ওজনের একটি টয়লেট, যেটি আমেরিকা নামেই পরিচিত। ব্রিটেনের বিখ্যাত ব্লেনহোম প্যালেসে প্রদর্শন করা হচ্ছিল সেটি। এই টয়লেটটির মধ্যে ছিল প্রায় 20,413 ভরি স্বর্ণ, যার দাম ছিল কয়েক মিলিয়ন ডলার। এটি দর্শনার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ এক রাতে এটি চুরি হয়ে যায়, যা ছিল এক আশ্চর্যজনক ঘটনা। টয়লেটটি যে স্বর্ণের তৈরি ছিল তার কারণেই এটি চুরির লক্ষ্য হয়ে ওঠে। এটি
প্যালেসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত ছিল, ফলে টয়লেটটি সরানোর পর ব্যাপক পানির ক্ষতি হয়। চুরির ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, কিন্তু এত দ্রুত ঘটনাটি ঘটে যাওয়ায় চোরদের শনাক্ত করা সহজ হয়নি। পরবর্তীতে পুলিশ 5 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করলেও টয়লেটটির কোনো হদিস মেলেনি। অনেকেই ধারণা করছেন চুরির পর টয়লেটটি গলিয়ে ফেলা হয়েছে এবং এর বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয়েছে। আবার কিছু মানুষ মনে করছেন এটি কালো বাজারে বিক্রি করা হয়েছে। এই স্বর্ণের টয়লেটটি ছিল মরিজিও ক্যাটালান নামক শিল্পীর তৈরি, যিনি তার ব্যঙ্গাত্মক শিল্পকর্মের জন্য পরিচিত। এই টয়লেটটি মূলত ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে এই চুরির ঘটনা শুধু ব্রিটেনই নয়, সারা বিশ্বে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল। স্বর্ণের তৈরি পুরোপুরি টয়লেট চুরি হওয়ার মতো ঘটনা আগে কখনো ঘটেনি। চুরির পর 6 বছর পেরিয়ে গেলেও টয়লেটটির অবস্থান এখনও রহস্যজনক। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এটি এখনও খুঁজে পাওয়া যায়নি। চ্যানেল 52 নিউজ ডেস্ক।